বিধ্বস্ত জনপদ জানান দিচ্ছে রেমালের ভয়াবহতা। উপকূল জুড়ে কেবলই ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন। বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি, ভেসে গেছে লোকালয় সহ বহু মাছের ঘের। খেয়ে না খেয়ে নির্ঘুম রাত কাটছে দুর্গত মানুষের। কিছুই নেই, কোনো পানিবন্দি আমরা। মাছ আছে, এই পরিমাণ মাছ ছিল, মাছ সব নদীতে চলে গেছে। কবুতর, ছাগল, আমাদের হাঁস মুরগি কিচ্ছু নাই, একদম সব শেষ। পাবলিক কতটা টাকা দিতে পারবে? তাদের তো বাড়ি ঘরই নেই, সেদিক দিয়ে দেখবে নাকি ভাঙন দেখবে? এতে যে আমরা টিকে রাখতে পারবো এরকম কোনো আশা এখনো করতে পারতেছি না। টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় উপকূল অঞ্চল থেকে যাচ্ছে ঝুঁকিতে। বর্ষার আগেই মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকার আমাদের জন্য অনেক টাকা পয়সা খরচা করে, কিন্তু এই টাকা পয়সাগুলো কারা খায়? ধরেন দুর্যোগকালীন সময় যদি আমি দুর্যোগ ঠেকাতে যাই, তাহলে সেটা ঠেকানো যায় না। দিনবার বাড়ি বাঁধছে কিন্তু টেকে নাই। টাকাগুলো কি করে কি হয় হারাই জানে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি খান তাজমিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ নিয়ে ডয়েচে ওয়েলের প্রতিবেদন বিশেষ এজেন্ডা কিনা সন্দেহ তথ্য প্রতিমন্ত্রীর। সামাজিক মাধ্যমের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান। দেশে বিপুল জমি ফ্ল্যাটের পর এবার কানাডা আমেরিকায় চলছে বেনজিরের সম্পদের খোঁজ। সাবেক আইজিপি ও তার স্ত্রী সন্তানদের তলব করল দুদক। সরকারের লুটপাটে আজিজ বেনজিরের সৃষ্টি, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি দুর্নীতিবাজদের ছাড় দিলেও আওয়ামী লীগ কাউকে ছাড়ে না, জবাব ওবায়দুল কাদেরের। বিধ্বস্ত জনপদ জানান দিচ্ছে রেমালের ভয়াবহতা। সবখানে কেবলই ঘূর্ণিঝড়ের ক্ষতচিহ্ন। বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি। 6 দশক ধরে সংস্কার চললেও সুরক্ষা দিতে পারেনি উপকূলের বেড়ি বাঁধ। সংস্কারের নামে বছর বছর শত কোটি টাকা খরচ হলেও কাজের কাজ হয়নি। প্রতিবারের মতো এবারও মাশুল গুনছেন ভুক্তভোগীরা। এমন দুর্ভোগের জন্য পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতাকে দায়ী করেছেন সংসদ সদস্য ও স্থানীয়রা। আর ব্যর্থতা ঢাকতে অন্যের ওপর দায় চাপাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। 60-এর দশকে নির্মিত খুলনার পাইগাছা উপজেলার তেলুটি ইউনিয়নের তেলিখালীর এই বাঁধটি বারবার সংস্কার হয়েছে। নতুন বাঁধ হয়নি টেকসই। বাঁধটির উচ্চতা 12 ফুট, তবে প্রয়োজন ছিল 14 ফুট। এতে জোয়ারের চাপে প্রতি বছর ভাঙে এই বাঁধ। বছর বছর সব হারিয়ে নিঃস্ব হয় মানুষ। আবার কোনো মতে ঘুরে দাঁড়ানোর পর আবার ভাঙে। কেন এই গলার কাটা দূর হয় না তা নিয়ে জানতে চাইলে প্রশ্নবিদ্ধ পানি উন্নয়ন বোর্ডই। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লণ্ডভণ্ড খুলনার উপকূল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুলনার উপকূলীয় অঞ্চল দাখো, পাইকগাছা ও কয়রা। জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য বলছে 3 উপজেলার 55টি পয়েন্টে বাঁধ ভেঙে ও উপচে জোয়ারের পানিতে তলিয়ে গেছে অসংখ্য গ্রাম। এতে 5575টি মাছের ঘের এবং 3300টি পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় 77,000 বাড়িঘর। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 4,52,200 মানুষ। ঝড় গেলেও রয়ে গেছে ক্ষতচিহ্ন। এখনো পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। তাই দুশ্চিন্তায় খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি এলাকার কয়েক হাজার মানুষ। নিজ উদ্যোগে বেড়িবাঁধ মেরামতের আপ্রাণ চেষ্টা তাদের। বাঁশ কেটে বেড়িবাঁধের পাশ দিয়ে চলছে বাঁশের পাইলিং। তবে ক্ষণস্থায়ী এই পাইলিং কতটা বাঁচাতে পারবে তা নিয়ে রয়েছে সংশয়। স্থানীয়দের দাবি, দফায় দফায় দ্বারস্থ হবার পরও তোয়াক্কা করে না পানি উন্নয়ন বোর্ড। দিনবার বাড়ি বাঁধছে কিন্তু টেকে নাই, নর্মাল ভাবে বাঁধতে গেছে। সরকার টাকার মনে টাকা দেয়, শুধু কোনো হারা কাজে দাঁড়ায় না। টাকাগুলো কি করে কি হয় হারাই জানে। সরকার আমাদের জন্য অনেক টাকা পয়সা খরচা করে, কিন্তু এই টাকা পয়সাগুলো কারা খায়? আমাদের ভেরিটাও তো সুন্দর মজবুত হয় না। এমন প্রশ্নের মুখে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও বেশ কৌশলী। নিজেদের ব্যর্থতাকে অন্যের উপর চাপালেই যেন দায় মুক্তি। স্থানীয় জনগণের জায়গার উপর দিয়ে বাদ করার পরিকল্পনা ছিল, কিন্তু স্থানীয় জনগণ এখান থেকে জায়গা না দেয় আমরা সময় মতো কাজটি করতে পারিনি। এমন দায়সারা অজুহাত শুনে ক্ষিপ্ত ভুক্তভোগীরা। জনপ্রতিনিধিরা বলছেন দুর্যোগ এলেই বাঁধ নিয়ে শুরু হয় তোড়জোড়। বরাদ্দ হয় টাকা, এরপরও ভেঙে যায় সেই বাঁধ। দুর্যোগকালীন সময় যদি আমি দুর্যোগ ঠেকাতে যাই, তাহলে সেটা ঠেকানো যায় না। সময় মতো সংস্কারের অভাব আছে এখানে। পানি উন্নয়ন বোর্ড
এই দিকে খেয়াল করেন খুবই কম। শুধু এই বাঁধটি নয়, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলের জেলাগুলোর বাঁধেরও অবস্থা এমনই। বরিশাল ও খুলনা বিভাগের সহকর্মীরা জানিয়েছেন, রেমালের আগেই জোয়ারের চাপে ভেঙে পড়েছে অনেক বাঁধ, যার মাশুল গুনতে হচ্ছে বাসিন্দাদের। বাংলাদেশে প্রায় 19,000 কিলোমিটার বেড়িবাঁধ আছে। এর মধ্যে দেশের উপকূলীয় এলাকায় 8,000 কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় উপকূল অঞ্চল থেকে যাচ্ছে ঝুঁকিতে। এজন্য পানি উন্নয়ন বোর্ডের নজরদারির গাফিলতিকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। 3 বছর আগে স্থায়ী বাঁধ নির্মাণে সরকার নীতিগত সিদ্ধান্ত নিলেও তা আলোর মুখ না দেখায় অপেক্ষাকৃত দুর্বল ঝড়েই ভেসে গেছে উপকূলের হাজার কোটি টাকার সম্পদ। সিডর আইলা তো বটেই, এমনকি আমফানের থেকেও 100 কিলোমিটার কম গতিতে বাংলাদেশের ওপর দিয়ে চলে গেছে ঘূর্ণিঝড় রেমাল। অতীত অভিজ্ঞতার তুলনায় যাকে মৃদু ঘূর্ণিঝড়ই বলা চলে, অথচ এতেই লণ্ডভণ্ড উপকূল অঞ্চলের 13টি জেলা। বাঁধ ভেঙে ভেসে গেছে 41,000-এর বেশি মাছের ঘের, 4,000-এর বেশি কাঁকড়ার ঘের ও প্রায় 27,000 পুকুর। রেমাল আঘাত হানার 1-2 দিন আগেই জেলায় জেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়, যেখানে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, জেলায় 1300 কিলোমিটার বাঁধের মধ্যে 10 কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ। তবে দুর্যোগের সময় জিও ব্যাগ ফেলে পরিস্থিতির মোকাবেলা করা যাবে। বাগেরহাট পাউবো জানায় 338 কিলোমিটারের মধ্যে 15 কিলোমিটার অনিরাপদ, সেটিও যথাসময়ে মেরামত করে ক্ষতি কমানো সম্ভব। অথচ রেমাল আঘাত হানার পর দেখা গেল পানি উন্নয়ন বোর্ডের সব কথাই যেন ফাঁকা বুলি। বাঁধ ভেঙে ভেসে গেল হাজার হাজার হেক্টর জমি, আর সরেজমিনে দেখা গেছে বাগেরহাটের মোরেলগঞ্জ, রামপাল ও মোংলা এলাকায় 95 কিলোমিটার এলাকায় বাঁধই নেই। দুর্যোগ বিশেষজ্ঞদের ইঙ্গিত পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি এবং দুর্নীতির দিকে। এখানে বাজেট ঘাটতির অজুহাত দেওয়ার সুযোগ নেই পাউবোর। এত বড় একটা খরা গেল, তখন তো বাঁধ মেরামতের কাজটা তারা করতে পারতো। কিছু কিছু জায়গা তারা মেরামত করে নাই অথবা ঝুঁকিপূর্ণ ছিল, এবং তারা সেটা জানতো। যেহেতু ওই মিটিংয়ে তারা বলেছে 10 জায়গায়, তাহলে নিশ্চয়ই তার হিসাবে ছিল সেটা সে মেরামত করে না কেন? কারণ বলতে পারে যে ছোট ছোট কাজ আমরা করি না, বড় করে ভাঙলে একসাথে কাজ করব। কন্ট্রাক্টরের মুখটা তো অনেক বড়, ওই হায়ের মধ্যে এটা ঢুকবে না, তো তারা এটাও একটা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কনক্রিটের বাঁধ নির্মাণে সরকারের নীতিগত সিদ্ধান্ত আলোর মুখ না দেখায় ঝুঁকিতেই থেকে গেছে উপকূলের মানুষ। আর যেখানে বাঁধ আছে সেখানেও নিয়মিত তদারকি নেই পাউবোর। আপনি শুনলে অবাক হবেন যে বাঁধগুলো হয় বালির বাঁধ, আমাদের মাটিগুলো এঁটেল মাটি না। বছর 3 আগে একটা পরিকল্পনা সরকার শীর্ষ মহলে এটা নেওয়া হয়েছিল, কংক্রিটের স্ল্যাব করে সমস্ত বাঁধগুলোকে, উপকূলবর্তী বাঁধগুলোকে সুরক্ষা করা হবে, কিন্তু সেই জিনিসটা বাস্তবায়ন হয়নি। সরকারি হিসেবে ক্ষতির 700 কোটি টাকা বলা হলেও প্রকৃতপক্ষে ক্ষতির পরিমাণ আরও বেশি মনে করছেন বিশ্লেষকরা। পাউবোর সক্ষমতার ঘাটতি থাকলে স্থানীয়দের সহায়তা নেয়ার কথা বলছেন বিশ্লেষকরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার পরিদর্শনে বৃহস্পতিবার পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে নদীর পাড়ে ঝুঁকিপূর্ণ সব বাঁধ বর্ষার আগেই সংস্কারের নির্দেশ দিয়েছেন তিনি। সকালে একনেকে সভায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি নিরূপণ করে রোববারের মধ্যে মন্ত্রণালয়ে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। ঘূর্ণিঝড় রেমালে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা, বাঁধ ভেঙে তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চল। রাতভর গণভবনে বসে তদারকি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দিয়েছেন নির্দেশনা। মঙ্গলবার একনেক সভার শুরুতেই রেমাল নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সরকারি কর্মকর্তাদের মানুষের পাশে থাকার, দুর্যোগে শুধু মোবাইল নেটওয়ার্ক নয়, টেলিফোন ব্যবস্থা সচল রাখার তাগিদ দেন। ভাঙা ও দুর্বল বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। বলেন পানির ব্যবস্থা করতে, যাতে পীড়া না দেখা দেয়। বাঁধগুলো অনেক ড্যামেজ হয়ে গেছে। তিনি আদেশ দিলেন যে যত দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। সকল সরকারি কর্মকর্তাকে দুর্গতদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। দুর্যোগ মন্ত্রণালয়কে যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলি নিরূপণ করে আগামী রোববারের মধ্যে দুর্যোগ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত দিয়ে জানানো হবে। একনেক সভায় রোহিঙ্গাদের জীবন মান উন্নয়নে অনুমোদন দেওয়া হয় 2টি প্রকল্প। এতে প্রায় 3,265 কোটি টাকা অনুদান দেবে বিশ্বব্যাংক। আর ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনে বাংলাদেশ ঋণ নেবে প্রায় 4,500 কোটি টাকা। এছাড়াও সরকার ব্যয় করবে 750 কোটি টাকার মতো। মিয়ানমারে যেসব নাগরিক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছেন, তাদের জন্য ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে অনুদান দিচ্ছে
এবং সেই অনুদানটা 1 বছরের জন্য। চিটাগাং ডিভিশন সেই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, রেলওয়ে, সড়ক মেরামত করব, সেই জন্য প্রকল্প ঋণ আকারে দেওয়া হয়েছে। আর আমাদের জন্য যে প্রকল্পটি নেওয়া হয়েছে সেটি মাল্টি ইয়ার, বহু বছর, 3 বছরে 4 বছরে প্রকল্প বাস্তবায়িত হবে। সব মিলিয়ে অনুমোদন পাওয়া 11 প্রকল্পে সরকার ব্যয় করবে 6,541 কোটি টাকা, আর ঋণ ও অনুদান নিয়ে ব্যয় করা হবে 7,879 কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী নিজেও একটা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রাকৃতিক দুর্যোগে বারবার ক্ষতির মুখে পড়ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি চাষিরা। ঘূর্ণিঝড় রেমালের জলোচ্ছ্বাসে ভেসে গেছে বাগেরহাটের 35,000 মাছের ঘের। একমাত্র উপার্জনের মাধ্যম শত কোটি টাকার মাছ ভেসে যাওয়ায় দিশেহারা চাষিরা। যুগ যুগ ধরে দক্ষিণাঞ্চলের মানুষের মুখে হাসি ফুটিয়েছে সাদা সোনাখ্যাত চিংড়ি। এই অঞ্চলের মানুষের বড় অংশেরই জীবিকা নির্বাহ হয় এই চিংড়ি থেকে। তবে বছরের পর বছর একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এই খাতটি। লোকসানের মুখে জীবিকা সংকটেও রয়েছেন স্থানীয় চাষিরা। সর্বশেষ যে ঘূর্ণিঝড় রেমেলের আঘাত, এর ফলেও কিন্তু আসলে লন্ডভন্ড হয়ে গেছে উপকূলীয় জেলা বাগেরহাট সহ খুলনা, সাতক্ষীরা, এবং ক্ষতির মুখে পড়েছে মৎস্য খাত। মাছের ঘের, চাষাবাদ সব শেষ। সরাসরি ওভারফ্লো হয়ে 4 ফুট উচ্চতায় পানি ঢুকে গেছে। এই মৎস্য ঘেরগুলো সম্পূর্ণ একাকার হয়ে গেছে। মোড়লগঞ্জ উপজেলায় ঘষিয়াখালী, সেখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আসলে দেখা যাচ্ছে একাকার হয়ে গেছে পানিতে। সেখানে আসলে বোঝার উপায় নেই যে এখানে অনেকগুলা ঘের পূর্বে ছিল, একটি ঘেরে রূপান্তর হয়েছে, এবং প্রতিটি ঘেরের মাছ আসলে যে সাধারণত চিংড়ির কথা বলা হয়, সেই চিংড়ি বিভিন্ন জায়গায় চলে গেছে। আগে পিছিয়ে তো বন্যা হয়েছে, তা এরকম বন্যা এই প্রথম দেখলাম আর কি। বড় ছোট সব ঘের মিশে একাকার হয়ে গেছে। স্থানীয়রা তারা নেট জাল দিয়ে নিজেদের সাধ্য অনুযায়ী বাঁধ সংস্কার করে এই যে ক্ষতি সেটি ঠেকানোর চেষ্টা করেছেন, এবং অন্তত যে 100 কোটি টাকার ক্ষতি সরকারি বেসরকারি সহযোগিতা না পেলে তাদের কিন্তু এই ক্ষতি পুষিয়ে ওঠা যেমন সম্ভব নয়, তেমন ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। ঘর বাড়ি গাছপালা দিয়ে মাছ চাষ দিয়ে সব জায়গায় আমরা খুব ক্ষতিগ্রস্ত। জীবিকা সংকটে পড়ছেন চাষিরা। তারা কিন্তু বলছেন এইভাবে যদি একের পর এক প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে তারা ক্ষতিগ্রস্ত হতে থাকেন, তাহলে আসলে জীবিকা পরিবর্তন ছাড়া তাদের কাছে বিকল্প আর কোনো উপায় থাকবে না। তো বাগেরহাটের উপকূল থেকে চিংড়ি সহ মৎস্যঘেরের যে ক্ষতি, আমার কাছে এই ছিল সর্বশেষ। তানজিম আহমেদ, সময় সংবাদ, বাগেরহাট। ঘূর্ণিঝড় রেমালের রেশ কাটেনি 2 দিনেও। তীব্র বাতাস ও সাগর উত্তাল থাকায় এখনও স্বাভাবিক হতে পারেনি আমদানি রফতানি বাণিজ্য। চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামা তো দূরে থাক, জেটিতে জাহাজই ভেড়ানো যাচ্ছে না। বহির্নোঙরেও 49টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঘূর্ণিঝড় রেমাল কেটে গেল, তার প্রভাবে সাগর উত্তাল এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় বিপর্যয়ের কবলে পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। বিশেষ করে গত 3 দিনও চট্টগ্রাম বন্দরে জাহাজ বেরানো কিংবা পণ্য ওঠানামা শুরু করা যায়নি। জেটিগুলো জাহাজ শূন্য অবস্থায় পড়ে আছে। বিগত সময়ে বাংলাদেশের উপকূল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়গুলোর তুলনায় সবশেষ ঘূর্ণিঝড় রেমাল অনেকটা ভিন্ন চিত্র। আগের ঘূর্ণিঝড় অতিক্রম করে গেলে আবহাওয়া সহ সার্বিক পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতো, কিন্তু রেমাল কেটে গেল 2 দিনে পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক পর্যায়ে আসছে না। এদিকে গত 3 দিনও বহির্নোঙর থেকে পণ্যবাহী মাদার ভেসেলগুলোকে চট্টগ্রাম বন্দরের জেটিতে ফিরিয়ে আনা যায়নি। তীব্র স্রোত এবং উত্তাল সাগরের কারণে বন্দরের পাইলটবাহী বোটগুলো জাহাজের পাশে ভিড়তে পারছে না। ফলে এসব মাদার ভেসেলকে পাইলটিং করে জেটিতে আনতে ব্যাক পেতে হচ্ছে। বন্দরের পাইলটরাই এসব জাহাজকে পরিচালনা করে বহির্নোঙর থেকে বন্দরের জেটিতে নিয়ে আসেন। এবার সিগন্যাল ডাউন হয়েছে, কিন্তু বাতাস, ঝড়ো হাওয়া এগুলো কমে নেই, যে কারণেই আসলে সাগর উত্তাল এবং আমাদের পাইলট বোর্ড করতে পারছে না। সাগরের উত্তালতা যদি কম থাকে তাহলে অবশ্যই আজকে জাহাজগুলো চলে আসবে। এদিকে মঙ্গলবার সকালে একটি মাদার ভেসেল বহির্নোঙর থেকে বন্দরের জেটিতে আনার সময় জাহাজটি তীব্র স্রোতে উপকূলে আটকা পড়ে। বন্দরের 3টি টাগবোটকে কাজে লাগানো হয়েছে কার্গো পণ্যবাহী জাহাজটিকে পানিতে নামিয়ে আনতে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত 49টি জাহাজ থেকেও পণ্য খালাস বন্ধ রয়েছে। শুক্রবার রাত থেকেই এসব জাহাজে পণ্য খালাস বন্ধ হয়ে গিয়েছিল।
শুক্রবার রাতে 9 নম্বর মহাবিপদ সংকেত দেওয়ার পরপরই এই জাহাজগুলিকে বহির্নোঙরে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। পরদিন শনিবার সকালে এসব জাহাজ বহির্নোঙরে চলে যায়, কিন্তু ঘূর্ণিঝড় অতিক্রম করে গেল সাগর এখনও তীব্র উত্তাল, তীব্র ঢেউ এবং স্রোতে এই জাহাজগুলিকে বন্দরে ফেরাতে গেলে দুর্ঘটনার সংখ্যা থেকে যাচ্ছে। আর তাই বিপর্যয়ের কবলে রয়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দেশে বিপুল জমি ফ্ল্যাটের পর এবার কানাডা আমেরিকাতেও বেনজির আহমেদের সম্পদের খোঁজে দুদক। সংস্থাটি আইনজীবী জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ করতে 6 জুন সাবেক আইজিপি এবং 9 জুন তার স্ত্রী ও সন্তানদের তলব করা হয়েছে। দিন দিন ছোট হয়ে আসছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সাম্রাজ্য। ঝড়ের গতিতে এগোচ্ছে বেনজির ও তার পরিবারের দুর্নীতির অনুসন্ধান। আদালতের আদেশের পর সাবেক আইজিপির 621 বিঘা সম্পত্তি ও ফ্ল্যাট জব্দের প্রক্রিয়া শুরু করেছে দুদক। সবচেয়ে বেশি জমির মালিক তার স্ত্রী জিশান মির্জা। এখন পর্যন্ত তার নামে প্রায় 521 বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক। আদালতের জব্দের আদেশের অনুলিপি পাঠানো হয়েছে সাব রেজিস্ট্রি অফিস, ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে। জব্দ করা হয়েছে শেয়ার বাজারে থাকা বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 6টি বিও অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্ট ব্যবহার করে শেয়ার কেনাবেচা এবং অর্থ জমা বা উঠাতে পারবেন না বেনজির আহমেদ। সাব রেজিস্ট্রি এসে বলেন, কনসার্ন ব্যাংক বলেন, আপনার আর্থিক খাত বলেন, আপনার শেয়ার বলেন, সব জায়গায় এগুলো ইন্টিমেশন দেওয়া, এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। কাজে যতক্ষণ পর্যন্ত ক্রোক আদেশ বহাল আছে ততক্ষণ পর্যন্ত এখানে কেউ হাত দিতে পারবে না। সম্পদের পাহাড় কিভাবে গড়লেন বেনজির আহমেদ, তার মুখোমুখি হতে চায় দুদক। এজন্য 6 জুন তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। 9 জুন ডাকা হয়েছে স্ত্রী জিশান মির্জা ও মেয়ে জাহারা জারিনকে। দুদকের একটি সূত্র বলছে, বেনজির ও তার পরিবারের অধিকাংশ সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে আয়ের কোনো বৈধ উৎস নেই। অনুসন্ধানকারী দল প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে দেখছে, প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট দেখছে এবং তার যা যা প্রয়োজন আইন অনুযায়ী তখনই সে এটা পদক্ষেপ নিতে সে বাধ্য হবে। সে কাউকে কোনো ছাড় দেবে না। শুধু দেশে নয়, দেশের বাইরে কানাডা আমেরিকাতেও চলছে বেনজিরের সম্পদের খোঁজ। দুদক বলছে, শুধু আয়কর দিলেই সম্পত্তি বৈধ হবে না, দেখাতে হবে আয়ের বৈধ উৎস। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকারের লুটপাটেই আজিজ বেনজিরের মতো ব্যক্তিদের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দুর্নীতিবাজদের ছাড় দিলেও আওয়ামী লীগ কাউকে ছাড়ে না। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আর সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি নিয়ে সরগরম রাজনীতির মাঠ। পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন বিরোধী ও ক্ষমতাসীন দলের নেতারা। এই খারাপ লোক, তার দায় আমাদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, আজিজ বেনজির আওয়ামী লীগের দুর্নীতির ফল। লুটপাট আর দুর্নীতি করে সরকার বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তো চামড়াই মোটা হয়ে গেছে, আর একই সঙ্গে ওরা যা এমন একটা অবস্থায় চলে গেছে ওদের কিছু যায় আসে না। তাদের লক্ষ্য একটাই, সেই একটাই লক্ষ্য কি? লুট করো। আজিজ কার সৃষ্টি? তাদের সৃষ্টি। আজির অবস্থান ছিল কোথায়, কোথা থেকে তাকে কোথায় টেনে তোলা হয়েছে। আজকে বেনজির আহমেদ, আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। শুধু একটা দুইটা নয়, এরকম অসংখ্য ঘটনা। আজকে চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। এরা এখন আকণ্ঠ নিমজ্জিত, টাকার ভারে মারা পড়ার অবস্থা একজনের। একই দিন ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আমলে দুর্নীতিবাজরা ছাড় পেলেও বর্তমান সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে। আজিজ বেনজির অপরাধী হলে তারাও ছাড় পাবে না, বিচার করার সৎসাহস আছে সরকারের, বলেন ওবায়দুল কাদের। তাদের আমলে তারা যেসব তাদের যে নেতারা দুর্নীতি করেছে এগুলোর বিচার কি তারা কোনোদিন করবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যিনি অপরাধীকে অপরাধী হিসাবেই দেখেন, দলের লোকও ক্ষমা নেই যদি অপরাধ অপকর্ম করে। বেনজিরের বাড়ি তো টুঙ্গিপাড়ায়, সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবেন, অপরাধীর ক্ষমা নেই।
জনসম্পৃক্ততা ছিল না বলেই বারবার বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বয়কট করে নির্বাচন ও ভোটে জনগণের অংশগ্রহণ ঠেকাতে পারেনি বিরোধীরা। শাস্তি কার্যকর করার জন্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী ও মানবাধিকার নিয়ে জার্মান গণমাধ্যম ডয়চে ওয়েলের তথ্যচিত্র কোনো এজেন্ডার অংশ কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। সামাজিক মাধ্যমের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালায় গাজায় ইসরায়েলের মানবাধিকার নিয়ে প্রতিবেদন করে ডয়চে ওয়েলেকে নিজেদের নিরপেক্ষতা প্রমাণের তাগিদ দিয়েছেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে সম্প্রতি জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের তথ্যচিত্র নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। একপেশে পক্ষপাতমূলক প্রতিবেদনের বড় একটি অংশ জুড়েই ছিল নির্ভরযোগ্য তথ্য উপাত্ত ছাড়া উদ্দেশ্যমূলক ধারা বর্ণনা। এতে সাংবাদিকতার নীতি নৈতিকতা কতটা মানা হচ্ছে প্রশ্ন উঠেছে তা নিয়ে। 2009 সালে শ্রীলঙ্কায় তামিল বিদ্রোহ দমনের ছবি দেখিয়ে অবতারণা করা হয়েছে নানা প্রসঙ্গের। আর এটি শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা পাঠানো বন্ধ করতে নতুন কোনো তৎপরতা কিনা এমন সংশয় সামনে আসছে। প্রতিবেদনটি নিয়ে সেনা সদরের প্রতিবাদের পর মুখ খুলেছেন স্বয়ং সেনাবাহিনী প্রধানও। ডয়েচে ভেলের রিপোর্ট উদ্দেশ্যমূলক উল্লেখ করে সেনাপ্রধান পাল্টা প্রশ্ন রাখেন, বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করেছে এমন উদাহরণ দিতে পারবে কি কেউ? মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এক কর্মশালায় বিষয়টি নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ডয়েচে ভেলের তথ্যচিত্র বিশেষ এজেন্ডা ভিত্তিক কিনা তা নিয়ে সংশয় তার। একই সঙ্গে গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের মাধ্যমে জার্মান ভিত্তিক গণমাধ্যমটিকে নিজেদের প্রকৃত স্বাধীনতা যাচাইয়ের অনুরোধ জানান তথ্য প্রতিমন্ত্রী। DW একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে। অদ্ভুতভাবে অবাক হলাম, শ্রীলঙ্কার কনটেক্সটের সাথে বাংলাদেশ নিয়ে এসেছে। তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস আর প্রুফ করুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষকে ঝুঁকিতে ফেলছে কিছু গোষ্ঠী। সেসব প্রতিরোধে সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। কত নারী শিশু গ্রামে গঞ্জে মফস্বলে ঝুঁকির মধ্যে পড়ে যান অপতথ্যের দ্বারা শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কর্মশালায় তথ্য নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদও দেন প্রতিমন্ত্রী। তথ্যের মালিক জনগণ, তথ্যের কাস্টোডিয়ান শুধু সরকার বা সরকারের প্রশাসনে কাজ করছেন যারা তারা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। রাত পোহালে তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। 299 প্লাটুন বিজিবি মোতায়েন সহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট গ্রহণ বুধবার নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় নির্বাচনী সরঞ্জাম বিতরণ। সরঞ্জাম নিয়ে যান প্রিজাইডিং কর্মকর্তারা, সেই সঙ্গে নিজেদের দায়িত্ব বুঝে নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্টরা। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো নির্বাচনী এলাকা। 299 প্লাটুন বিজিবি সহ মোতায়েন থাকবে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তৃতীয় ধাপে 109 উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে 22টি উপজেলায় স্থগিত করা হয়েছে। চতুর্থ ধাপ যেহেতু 5 তারিখে নির্বাচন, এরপরেই বোঝা যাবে আসলে কবে করা যাবে, অথবা 5 তারিখের সাথে মিলিয়েও করা যাবে কিনা। দুই একটা, হয়তো সবগুলো করা যাবে না, কোনোটা যদি করা সম্ভব হয়, স্থানীয় প্রশাসন যদি মনে করে, তখন হয়তো 5 তারিখও যেতে পারে। তৃতীয় ধাপের নির্বাচনে 8 জেলার 18 উপজেলায় ভোট গ্রহণ হবে ইভিএমে এবং বাকি 69 উপজেলায় ভোট গ্রহণ হবে ব্যালটে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এভারেস্ট ও লোৎসে চূড়ায় লাল সবুজ পতাকা উড়িয়ে দেশে ফিরেছেন বাবর আলী। এই মুহূর্তে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। মাকে বলবো আর কি, মানে মা খুব চায় যে আমি যাতে প্র্যাকটিস করে, আমার যদিও পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড, কাজ করার সুযোগ হচ্ছে আমার সব সময় হচ্ছে
প্রোগ্রাম বা ইয়েতে, কিন্তু মা যেহেতু চায় চেম্বার করে, তাহলে চেম্বার করতে চায়। বিয়ে করবেন কি না আপনার মা চায় আপনাকে সাংসারিক? হ্যাঁ, ডেফিনেটলি নো, মানে চেম্বার আর বিয়ে দুইটার মধ্যে বেছে নিতে বলে চেম্বার। বিয়ে করবেন কি না? আপনি কি ফোন করেছিলেন এবারে জয়খানে বিয়ে করবেন না? একদমই না, বিয়ে করলে আর মাউন্টেন ক্লাইম্ব করা মুশকিল হয়ে যাবে আর কি আমার জন্য। আমি একটু জানতে চাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাবর আলী চট্টগ্রামের শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন এবং তিনি এবারের বিজয়ের পর এবং লোচ্ছে জয়ের পর তিনি চট্টগ্রামে ফেরত এসেছেন এবং এই মুহূর্তে তার যে বাসভবন, সেই চট্টগ্রাম হাটাজারি এলাকার যে বাসভবন, সেখানে তিনি যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যারা তরুণ প্রজন্ম রয়েছে, যারা এভারেস্টকে ভালোবাসে, যারা হিমালয়কে ভালোবাসে, তারা শুধুমাত্র এক নজর বাবর আলীকে দেখতে কিন্তু এখানে এসেছেন এবং বাবর আলীর সাথে তাদের আনন্দটুকু উদযাপন করতে চান এবং সেই আনন্দের অংশীদার হতে চাই আমরাও। এবং আমরা দেখছি বাবর আলীকে নিয়ে তারা ব্যাপক আসলে উৎসাহ প্রদান করছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানকার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিধ্বস্ত জনপদ জানান দিচ্ছে রেমালের ভয়াবহতা। বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি, ভেসে গেছে লোকালয় সহ বহু মাছের ঘের। দ্রুত মেরামতের নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকার আমাদের জন্য অনেক টাকা পয়সা খরচা করে, কিন্তু এই টাকা পয়সাগুলো কারা খায়? ধরেন দুর্যোগকালীন সময় যদি আমি দুর্যোগ ঠেকাতে যাই, তাহলে সেটা ঠেকানো যায় না। দিনবার বাড়ি বাঁধছে, কিন্তু টেকে নাই। টাকাগুলো কি করে কি হয় হারায় যান। এবং দেশে বিপুল জমি ফ্ল্যাটের পর এবার কানাডা আমেরিকায় চলছে বেনজিরের সম্পদের খোঁজ। সাবেক আইজিপি ও তার স্ত্রী সন্তানদের তলব করল দুদক। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।